মাই নিউ চ্যানেল বাঙালি সংসার। আমার নাম সাক্ষ্য সেনপাল, তো সাক্ষ্য বলে ডাকতে পারো, বাট আমার নাম তো বিশাল বড়। তো যাই হোক, অ্যাকচুয়ালি এই চ্যানেলটা বেসিক্যালি হচ্ছে আমাদের ডেলি লাইফস্টাইল ভিডিও আসবে, মানে ভিডিও আসবে মাঝে মধ্যে আসবে, খুব একটা আমি মানে টাইম পাই না অ্যাকচুয়ালি। তো শনিবার রোববার তো ভিডিও আপলোড হয়, ওইটুকুই। আর সত্যি বলতে আজকে ভিডিও করছি কারণ হচ্ছে কালকে সুন্দরবন যাওয়ার প্ল্যান করছি, ওই জন্য আমি একটু পিছনে এক্সাইটেড। তো আজকে প্যাকিং আমার অলরেডি কমপ্লিট, তো কাল সকালে একটু প্যাকিং আছে, হয়ে যাবে, বেরোবো। আর হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি ছুটতে হবে কারণ হচ্ছে কালকে আমি ভোর 5টায় উঠতে হবে, তারপর শিয়ালদা দেখতে হবে। তো সেই জন্য আমি ভীষণ এক্সাইটেড। তো কাল সকালে দেখা হবে। গুড নাইট গাইজ। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে মনে হয় 5:30। তারাও দেখাচ্ছি টাইম, হয়েছে না 5:45 বাজে। তার ঘুম থেকে একটু লেট হয়ে গেছে উঠতে। তো চলো ফ্রেশ হই। এই যে আমি রেডি। তো চলো শিয়ালদা দেখা হবে, তাই শিয়ালদা দেখা হবে। আজকে আমাদের ট্রেন হচ্ছে 7:40, সেখান থেকে ক্যানিংয়ে নামবো। তো ক্যানিং থেকে থেকে তারপর তখন দেখা হবে কি ব্যবস্থা কি বৃত্তান্ত, তখন সব দেখা যাবে। তো আগে শিয়ালদা গিয়ে ট্রেনে উঠে একবারে কথা বলবো। চলো। তো বন্ধুরা, আমি এখানে শিয়ালদায় পৌঁছে গেছি। তখন বাজে 6:30। তো 6:30 বাজে, 6:30 না 6:45 বাজে, তখন দেখলাম যে আমাদের ট্রেনের নাম্বার দিয়ে দিয়েছে, অলরেডি প্ল্যাটফর্ম নাম্বার দিয়ে দিয়েছে। তো দেখা যাচ্ছে 18 নম্বর প্ল্যাটফর্মে আছে ক্যানিং লোকাল। তো এই ক্যানিং লোকাল থেকে সুন্দরবন যাওয়ার জন্যই ক্যানিং লোকাল উঠতে হয় সবসময়। তো হঠাৎ করে আমি তখন যেতে যেতে আমাকে পুলিশ বললো যে ব্যাগ চেক করবে। তো আর কি বলবো, আমার ব্যাগই চেক করতে হবে। তো তো যাই হোক, সেখান থেকে ব্যাগ রেখে ব্যাগ চেক করে তারপর সোজা গেলাম স্টেশনের দিকে। এই যে আমাদের ট্রেন হচ্ছে ক্যানিং লোকাল 18 নম্বর প্ল্যাটফর্মে। এইটা বাবা মা এসছে। তো এখান থেকে ডাইরেক্ট চলে যাবো ক্যানিং লোক স্টেশনে, নামবো, নেবে সেখান থেকে একটা লোক দেখা হবে, লোকের সাথে গিয়ে তারপর সুন্দরবন। তো ডাইরেক্ট ক্যানিং স্টেশনে দেখা হোক। তো ততক্ষণে সিনেম্যাটিক শটটা নিয়ে নাও জানলার থেকে। আমি জানলাও পেয়ে গেছি, আজকে ফাঁকাও আছে ট্রেনে। তো চলো। বন্ধুরা, আমি এই যে ক্যানিং স্টেশনে নামলাম। দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় ক্যানিং স্টেশনে। তো দেখতেই পাচ্ছি মনে হয় সবাই সুন্দরবন বেড়াতে এসেছে। আর এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া, শীতকাল, তো লোকে বেরোবে না কেন, তো স্বাভাবিক বেরোবে। তো সেখান থেকে আমি একটু ওয়েট করছি একটা লোকের জন্য।
লোকের জন্য ওয়েট করতে করতে খবর পেলাম যে লোক ওই ওই পারে গিয়ে দাঁড়িয়ে আছে, 2 নম্বর প্ল্যাটফর্মের থেকে ওই সোজা গিয়ে দাঁড়িয়ে আছে। তো সেখান থেকে হেঁটে 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 আমরা একটা লোকের সাথে দেখা করতে যাচ্ছি, যে উনি সবকিছু অ্যাকচুয়ালি উনি অ্যাকচুয়ালি এজেন্ট ট্যুরিস্ট, মানে সবকিছু সুন্দরবন নিয়ে যাওয়া ঘুরতে যাওয়ার দায়িত্বতে আছেন। ইভেন আমাদের কয়েকজন আমাদের আত্মীয় স্বজনও আছে, আমাদের কাকুরা বাবার বোনরা যাকে আমি চিনি তারাও আছে। তো হেঁটে হেঁটে আমি এখন দেখতে পাচ্ছি প্রচন্ড ভিড়, ভাই চাপ, এই ভিড় আমি তখন ভাবতে পারিনি। আর তার মধ্যে ভীষণ ঠান্ডা, আর চারিদিকে একটু দেখবে হালকা হালকা কুয়াশা আর একটু রোদ, মানে রোদে অতটা রোদে যে তাপই নেই, এত কুয়াশা চারিদিকে। তো এখান থেকে সোজা হেঁটে হেঁটে যাচ্ছি, সেই হাঁটতে 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 আমি তখন দেখা করলে একটা লোকের সাথে দেখা করবো। তো চলো একবারে লোকের সাথে দেখা করে কথা। হ্যালো, এখান থেকে আমি এবার নামলাম, নেবে তারপর সেখান থেকে দেখতে হেঁটে হেঁটে যেতে বললো যে একটা বাস স্টপ আছে, এখানে বাস দাঁড়িয়ে থাকবে একটা এজেন্টের বাসটার জন্য। সেই বাসে করে এখন যাব গদখালি, গদখালির থেকে তারপর হচ্ছে আমি লঞ্চে উঠবো। তো হ্যালো বন্ধুরা, বাসে উঠে পড়েছি, এখন যাচ্ছি গদখালি, ওখান থেকে যাব, সেখান থেকে আমি লঞ্চে উঠবো। তো এখন যাচ্ছি গদখালি, এটা আমিও জানতাম না, আমি প্রথমবার শুনলাম। তো আমরা শুনেছিলাম সোনাখালি ঘাট যায়, বাট গদখালি যাবো। তো ওরা দেখা হবে গদখালি ওখানে, চলো। বলেন বলুন, আজকে কোথায় কোথায় যাবো আছে সেটা বলে দিন। ও করছে আজকে। হ্যাঁ আছে। আজকে শোনো, আজকে আমরা যে এই সোনাখালি ক্যানিং থেকে আসলো, ক্যানিং থেকে আসার সময় আমরা কি পার হলাম, আমরা মাতলা নদী পার হয়ে আসলাম ব্রিজের উপর দিয়ে, এসে আমরা এবারে সোনাখালি আসলাম। সোনাখালি পার হয়ে এবারে ভোগল নদী পার হয়ে আমরা এখানে ঢুকলাম, মানে বাসন্তী। এইবারে বাসন্তী হয়ে একটা ঝড়খালির দিকে রাস্তা বেরিয়ে গেছে, তিন রাস্তা, আর একটা গোসবার দিকে গেছে গদখালি। আমরা গদখালির দিকে যাবো, ওখান থেকে বোটে উঠবো, বোটে উঠে আমরা টিফিন করে তারপরে গোসাবায় ঢুকবো, গোসাবায় রবীন্দ্রনাথের বাংলো, আচ্ছা হ্যামিল্টনের বাংলো, এগুলো দেখবো, দেখে 1 ঘন্টা মতো হয়তো করে আমরা কিন্তু তারপরে বোটে আসবো, বোটে এসে তারপরে আমরা জঙ্গলের দিকে আস্তে আস্তে। আমি তারপর সেখান থেকে বাসে করে পৌঁছে গেছি গদখালি ঘাট, সেই ঘাটে আমাদের নৌকা দাঁড়িয়ে আছে। তো সেই নৌকা করে আমি এখন যাব হ্যামিল্টন বাংলো, সেটা হচ্ছে কোসাবা বাজারের দিকে। তারপর সেই মানে নামলাম, নেমে দেখলাম আমাদের নৌকাটাও দাঁড়িয়ে আছে, যে আমাদের নৌকাটার নাম হচ্ছে এমবি অরণ্যা লক্ষ্মী। তো এই নৌকা করেই আমি এখন মানে চারিদিকে ঘুরবো, যে কোসাবা বাজার যাব, তো কোসাবা খাতে যাব সেখান থেকে। আজকে আমাদের এটা সকালবেলা ব্রেকফাস্ট, লুচি, আলুর দম আর রসগোল্লা। তো হ্যালো বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এখন একটু বসে আছি, রেস্ট নিচ্ছি, একটু পরে চা দেবে বলছে, তো চা খাবো। এই শীতকালে ঠান্ডা হাওয়া, এদিকে গরম চা, মজাই আলাদা। তার মধ্যে লিকা চা, মজাই আলাদা। জায়গাটা খুব সুন্দর। ওমা, তোমার কেমন লাগছে চা খেয়ে? খুব সুন্দর এইরকম গঙ্গা, এরকম নদীর ঠান্ডা বুকে হাওয়া। বসে স্টিমারে যেতে যেতে গরম গরম চা, হ্যাঁ। দারুণ লাগছে। সত্যি কথা, একদম মানে সুন্দর হাওয়া দিচ্ছে। তো আবার লাঞ্চ হবে, এখানে বসে লাঞ্চ হয়, তারপর এখানে অ্যাকচুয়ালি প্ল্যান আছে এখান থেকে যাব মানে কোসাবা হ্যামিল্টন বাংলো, যে ওই বাংলোটা দেখতে যাবো। তো তো ওখানে তখন দেখা হবে, চলো। তো আজকে লাঞ্চটা দেখাবো তোমাদেরকে। তারপর সবকিছু করার পর আমাদের এবার লাঞ্চ শুরু হয়েছে। এবার লাঞ্চে আরো ভালো খাবার ছিল, ডাল, রুই মাছ আর পাবদা মাছ, স্যালাড, ডাল, সবজি আর চাটনি,
এই যে আমাদের লাঞ্চ ছিল, এই লাঞ্চটা আবার ভাত ডালের সাথে একটা তরকারি, ফুলকপি তরকারি টাইপের, আর একটা বেগুন ভাজা। হ্যালো বন্ধুরা, আমি কোষাবাদে নেমেছি হাট থেকে। এখান থেকে এবার হাঁটবো হেঁটে হ্যামিল্টন বাংলো। এই যে কোষাবাদে যাচ্ছি, কোষাবাদ থেকে এবার আমি হ্যামিল্টন বাংলো এসব যাওয়ার প্ল্যান আছে। তো হেঁটে হেঁটে যাচ্ছি আমি। এখানে জায়গাটা খুব সুন্দর করেছে, অনেক কিছু পাল্টিয়েছে এবার জায়গাটা। তো এখান থেকে হেঁটে হেঁটে আমাকে কোথায় যেতে হবে? কোষাবা। কিন্তু হাঁটতে হাঁটতে কোষাবার বাজারটাও পড়বে, সেটাও দেখাবো তোমাদেরকে। এই যে কোষাবার বাজার দিয়ে হয়ে যাচ্ছি আমি। কি সুন্দর। এই যে আমি হ্যামিল্টন বাংলোতে ঢুকছি, কতগুলো ডাব পাওয়া যাচ্ছে। জায়গাটাও খুব সুন্দর, এদিকে পুকুর আছে ছোট্ট করে। এই যে জায়গাটাও খুব সুন্দর চারিদিকে। এই যে হ্যামিল্টন বাংলো। এটা কিসের? এটা হচ্ছে সার্ডিনাল হ্যামিল্টনের বাংলো। এখানে উনি থাকতেন। হ্যাঁ, লেডি হ্যামিল্টন এবং ওনারা থাকতেন। এখানে কত কিছু ছিল ওনাদের, মানে রান্নাঘর এখানে ছিল, মানে চান করার জায়গা। এই যে পুকুরটা না, চতুর্দিকে এই পুকুরে মানে ধানের ঘাট ছিল তিনখানা, চতুর্দিকে তাদের এখানে ঘাটে চানও করতেন। হ্যাঁ, আমরা করেছি। আমাদের যখন আমি ছোটবেলায় তখন 5-6-এ পড়ি, তখন কত ভালো ছিল। সব 12টা বেজে গেছে এখন। হ্যাঁ, কেস চলছে, বন্ধ করে রেখেছে। আর এখানে ডায়নামা ছিল। আমাদের কলকাতার অনেক জায়গায় যখন ইলেকট্রিক ছিল না, এখানে বিশেষ ডায়নামার মাধ্যমে এই টোটাল অঞ্চলে কিন্তু আলো জ্বলতো। আপনার কি এখানে বাড়ি? হ্যাঁ, উন্নত বাড়ি, গোসাবা অরিজিনাল বাড়ি। এখান থেকে সোজা এই মেন রোড ধরে গেলে, এইতে গেলে আমার বাড়ি, হেঁটে গেলে 20 মিনিট লাগবে, খুব বেশি হলে। হ্যাঁ, আর গাড়ি ঘোড়া তো হয়ে গেছে এখন, 3-4 মিনিট 5 মিনিট লাগবে। তোমার কি অরিজিনাল বাড়ি না তুমি যখন মানে এখন যেখানে আছো? না, অরিজিনাল বাড়ি এখানে আমার জন্মস্থান। এখানে আচ্ছা শুনুন, সবাই আসো, এটা শোনো। এইখানে সার্ডিনাল হ্যামিল্টনের এটা বাংলো। এই সার্ডিনাল হ্যামিল্টন 1903 সালে এসেছিলেন এখানে। এসে রাঙাবেলি এবং গোসাবা এই দুটো দ্বীপকে উনি ব্রিটিশ সরকারের কাছ থেকে লিজ নিয়েছিলেন। নিয়ে এখানে উনি কোঅপারেটিভ বেসিসে শিক্ষাদান করবেন বলে পৃথিবীব্যাপী শিক্ষা এখান থেকেই, কিন্তু কোঅপারেটিভ শিক্ষাটা এখান থেকে গেছে। তার জন্যে কিন্তু উনি 1906 সালে উনি কিন্তু ওই পেয়েছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন। নোবেল পুরস্কার পেয়েছিলেন। হ্যামিল্টনের অনেক স্কুল দেখি নাম করা ভালো ভালো ইংরাজি এটা আরান ইনস্টিটিউট, এখানকার আমাদের নাম করে হ্যামিল্টন স্কুল। এখানে বলে না, অন্য আচ্ছা শুনে নিন, এই স্কুল কি না, এটা স্কুল না। আচ্ছা, এই যে হ্যামিল্টন 1903 সালে এসেছিলেন। গোসাবা এবং রাঙ্গাবেলিয়া, যেখানে টেগোর সোসাইটি রয়েছে, তুষার কাঞ্জিলালের নাম শুনেছেন, ওই দুটোকে নিয়ে উনি প্রথম করেছিলেন। তারপরে এখানকার 1400-1600 অঞ্চলকে নিয়ে কোঅপারেটিভ বেসিসে এখানে শিক্ষা দীক্ষা দেবেন বলে প্রথম আরআর ইনস্টিটিউট, এশিয়ার প্রথম। এই যে আমরা যে স্কুলের ছাত্র আরআর ইনস্টিটিউট, সেখান থেকে আমরা পাস করেছি এবং আমাদের ছেলেমেয়েরা দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে। অর্ধেক ছেলেমেয়েরা সব বিদেশেই থাকে। এখান থেকে সব তৈরি হয়েছে এবং কোঅপারেটিভ বেসিসে যে শিক্ষাটা, এশিয়ার প্রথম স্কুল এইটা হয়েছিল গোসাবা। যার জন্য রবীন্দ্রনাথ ওখানে আছে, যাবেন। রবীন্দ্রনাথ বলেছিল যে যদি স্বদেশ যদি সম্বন্ধে যদি কারো কি জানতে হয়, তাহলে গোসাবাকে দেখে শিখুক কীভাবে একটা গ্রামকে স্বনির্ভর করে তুলে কোঅপারেটিভ বেসিসে পৃথিবীব্যাপী পৌঁছে দিতে হয়। সেটা ওখানে গেলে পড়তে দেখতে পাবেন। হ্যাঁ, আমরা ওইখানে যাবো না। হ্যামিল্টন বাংলোটা দেখবেন, নিচে দেখুন পুরো ওপর থেকে কাঠে ওপরে সব মানে বাড়ি বানিয়েছে বাংলোটা। দেখছি পুরো কাঠে এইগুলো। পুরো কাঠেতে তৈরি বাংলোটা। 1830 গুগলে দেখাচ্ছে 1839 সালে এই বাংলোটা তৈরি হয়েছে। স্যার ড্যানিয়েল হ্যামিল্টন বানিয়েছিল এই বাংলোটা। কি অবস্থা, কেউ দেখাশোনা করছে না, তাই কি অবস্থা হয়ে গেছে। তো
হ্যামিল্টন বাংলোর থেকে দেখার পর তারপর সেখান দিয়ে গেলাম রবীন্দ্রনাথ বাংলো, সেটার নাম হচ্ছে পিকন বাংলো, সেটার নাম অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ টেগরের বাংলো এটা কিন্তু। আমি দেখাতে পারবো নাকি দেখুন, হয়েছে রবীন্দ্রনাথ টেগরের বাংলো ঘরটা সোজা রবীন্দ্রনাথ, হ্যাঁ ভেঙেও ফেলেছে, হ্যাঁ খুলতে দেয় না, এই জানলাগুলো ভেঙেও ফেললো, আবার নামও লিখে দিয়েছে। এইগুলো করো না গাইস, বন্ধুরা এইগুলো করো না, ইতিহাস জিনিসটা কখনো এরকম নষ্ট করো না, এরকম লেখা নাম ধাম লেখা এত কষ্ট করে লেখা বানানো নষ্ট করো না। এই যে এটা রবীন্দ্রনাথ টেগর আর এটা হচ্ছে ড্যানিয়েল হ্যামিল্টন, ওই যে হ্যামিল্টন বাংলোটা দেখিয়েছিলাম ইনি এটা বানিয়েছেন, আর এটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগরের বাংলো। এই যে বসে আছেন, দুজন বসে আছেন, প্রপার্টি নিয়ে সম্পর্কে লিখছে, তো কতটা প্রপার্টি নেবে ওদের ব্যাপার। তো এটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগর, এটা হচ্ছে হ্যামিল্টন। এই যে এখন লঞ্চে ফিরে যাচ্ছি, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোটা দেখে হ্যামিল্টনের বাংলোটা দেখে আমি লঞ্চে ফিরে যাচ্ছি। তো চলো একবারে লঞ্চে দেখা হবে, চলো। তো হ্যালো বন্ধুরা, আমি এখন লঞ্চে বসে আছি, তো আমি এখন এখান থেকে পাখিরালয় যাব। তো তারপর বন্ধুরা আমি এখান থেকে আবার পাখিরালয় থেকে হোটেলে থাকলাম ওই দিনটা। তো ওই দিনটা প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তারপর ভিডিও করতে পারিনি, তো সরি অ্যাবাউট দ্যাট। তো তারপর সেখান থেকে আমি আবার পরে ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখা হবে, তো ততক্ষণে এইটুকু ভিডিওতে থাক, তারপর নেক্সট এপিসোডে একটা নতুন ভিডিও আসবে, তখন বাঘ দেখতে পাবো কি না সেটা ঠিক নেই। তো চলো, থ্যাংক ইউ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন।